আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট বা আরএসসি সাবজেক্টের একটা তৃতীয় নম্বর যে অধ্যায়টা আছে, এই তৃতীয় নম্বর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে অটোমেটিক এক্সপানশন ভালভের কার্যপ্রণালী। তো সেখানে কিন্তু দুইটা ভালভ আছে, একটা হচ্ছে অটোমেটিক এক্সপানশন ভালভ আর একটা হচ্ছে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ। এই দুইটা ভালভকে অনেক সময় কিন্তু অনেকে একই রকমের মনে করে, বাট দুইটা ভালভ কিন্তু ভিন্ন ধরনের। তো আজকের ভিডিওতে আমরা অটোমেটিক এক্সপানশন ভালভ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ নিয়ে, ঠিক আছে? তো প্রথমে দেখো যে এই অটোমেটিক এক্সপানশন ভালভের কিন্তু একটা চিত্র আর্ট করা আছে। তো এর কার্যপ্রণালীটা আমরা আলোচনা করব, বাট তার আগে আমরা এর গঠনটা জানবো এবং এর কাজটা আসলে কি সেটা আমরা জানবো, ঠিক আছে? তো পুরো জিনিসটা আমরা একটা রিয়েলাইজ করব, তারপর আমরা এই কার্যপ্রণালীটাতে যাব, মানে এটা কিভাবে কাজ করে তারপর আমরা সেটা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমত এর গঠনটা দেখি যে এখানে আসলে কি কি আছে। এইখানে দেখো যে শুরুতে এই জায়গাটা যেটা, এটা হচ্ছে এটা অ্যাডজাস্টিং স্ক্রু। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু। তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু। তো এইটার কাজ কি, এটা আমরা যখন এর কার্যপ্রণালীটা আলোচনা করবো তখন আমরা জানবো, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে স্প্রিং। তাহলে এইটা হচ্ছে স্প্রিং। এরপর এখানে যেটা, এটা হচ্ছে প্রবেশ পথ, অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু হিমায়কটা প্রবেশ করে, এই পথ দিয়ে কি করে হিমায়ক প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে প্রবেশ পথ। আর এইটা হচ্ছে স্ট্রেইনার। তাহলে এটা কি? এটা হচ্ছে স্ট্রেইনার। এটা তোমরা পরবর্তী অধ্যায়ে এর কাজ সম্পর্কে জানবা। এই স্ট্রেইনারের কাজ হচ্ছে যখন হিমায়কটা প্রবেশ করে, তো হিমায়কটাকে ফিল্টারের কাজ করে হচ্ছে স্ট্রেইনার। তাহলে স্ট্রেইনার কি করে? ফিল্টারের কাজ করে। তারপর দেখো যে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি ভালভটা, মানে যেই ভালভটা আসলে বন্ধ হয় এবং খোলা কারণে হিমায়কটা প্রবেশ করবে, সেই ভালভটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এটাকে বলা হয় হচ্ছে ভালভ। আর এটাকে বলা হয় হচ্ছে সিট, ভালভ সিট, ঠিক আছে? মানে ভালভটা যেখানে বসবে এটা হচ্ছে কি ভালভ সিট। আর এখানে যেটা, এটা হচ্ছে বিলোজ বা ডায়াফ্রাম। এটা হচ্ছে বিলোজ বা ডায়াফ্রাম। এটা হচ্ছে বিলোজ বা ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রামের উপর কিন্তু দুইটা চাপ কাজ করে। এই ডায়াফ্রামের উপর কি করে? দুইটা চাপ কাজ করে, একটা হচ্ছে স্প্রিং এর চাপ আর একটা হচ্ছে ইভাপোরেটরের চাপ, ঠিক আছে? তো এই দিকে যেটা, এই দিকে কিন্তু থাকবে হচ্ছে ইভাপোরেটরের প্রবেশ পথ। ইভাপোরেটরের ইভাপোরেটরের প্রবেশ পথ বা ইভাপোরেটর এই দিকে থাকবে, ঠিক আছে? তার মানে এই অটোমেটিক এক্সপানশন ভালভের মধ্য দিয়ে প্রবেশ করে হিমায়কটা কোথায় যাবে? ইভাপোরেটরের মধ্যে কিন্তু যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মোটামুটি একটা অটোমেটিক এক্সপানশন ভালভের গঠন, মানে এখানে কি কি থাকে সেইগুলো আমরা দেখাইছি। তো এখন কথা হচ্ছে এর কাজটা আসলে কি। এর কাজ হচ্ছে ইভাপোরেটরে পর্যাপ্ত পরিমাণ হিমায়কের প্রবাহটা নিয়ন্ত্রণ করা। কারণ ইভাপোরেটরে একটা নির্দিষ্ট চাপে কিন্তু হিমায়কগুলা থাকে। তো ওই নির্দিষ্ট চাপ যাতে অতিক্রম না করে সেইটা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে এই অটোমেটিক এক্সপানশন ভালভ। কারণ ইভাপোরেটর কোথায় থাকে? আমরা যেই জায়গাটাকে আসলে ঠান্ডা করতে চাই সেই জায়গাটায় কিন্তু কি থাকে? ইভাপোরেটর থাকে। তো ওই কুলিং লোড অনুযায়ী ইভাপোরেটরে যতটুকু হিমায়কের দরকার বা যতটুকু রেফ্রিজারেন্টের দরকার, ইভাপোরেটর কি করবে? ততটুকুই কিন্তু গ্রহণ করবে। তো সেই ততটুকু যাতে ইভাপোরেটরের মধ্যে যায়, এর বেশি যাতে না যায়, সেটা নিয়ন্ত্রণ করে কে? এই অটোমেটিক এক্সপানশন ভালভ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কুলিং লোডের চাহিদা অনুসারে ইভাপোরেটরে যতটুকু রেফ্রিজারেন্ট দরকার, ঠিক ততটুকু রেফ্রিজারেন্ট সরবরাহ করে কি এই অটোমেটিক এক্সপানশন ভালভ। এর বেশি রেফ্রিজারেন্ট কিন্তু সরবরাহ করে না। তার মানে এটাই হচ্ছে মূল কাজ। এবার এটা কাজ করে কিভাবে? ইভাপোরেটরের চাপের উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ ইভাপোরেটরে যে নির্দিষ্ট চাপের দরকার, এই নির্দিষ্ট চাপ পর্যন্ত যখন হিমায়ক বা রেফ্রিজারেন্ট থাকে, তখন কিন্তু আর রেফ্রিজারেন্ট এর ভেতরে প্রবেশ করে না। বাট ইভাপোরেটরে যদি রেফ্রিজারেন্টের চাপটা কমে যায়, তখন কিন্তু কি করে এই হিমায়কটা ইভাপোরেটরের ভেতর প্রবেশ করে। তো এটা আসলে কাজ করে কিভাবে, মানে এখানে যে তোমার অটোমেটিক এক্সপানশন ভালভটা আছে, এটা মূলত থাকে হচ্ছে কন্ডেন্সারের পরে। তাহলে কোথায় থাকে? কন্ডেন্সারের। তো কন্ডেন্সারের পর অনেক সময় কি থাকে? এক্সপানশন ভালভ থাকে। আবার অনেক ক্ষেত্রে কি এক্সপানশন ভালভ থাকে না। তো এই কন্ডেন্সারের পরে তোমার থাকবে হচ্ছে কি এই অটোমেটিক এক্সপানশন ভালভ। এই অটোমেটিক এক্সপানশন ভালভটা কোথায় থাকবে? কন্ডেন্সারের পরে থাকবে। তো এইটার পরে থাকবে হচ্ছে তোমার ইভাপোরেটর। এইটার পরে কি থাকবে? ইভাপোরেটর। তো ইভাপোরেটরের পর কি থাকে? কম্প্রেসর থাকে, এটা তো আমরা জানি। ইভাপোরেটরের পর কি থাকে? কম্প্রেসর থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি এখানে দেখাইলাম যাতে কার্যপ্রণালীটা তোমরা একটু ভালোভাবে বোঝো।
তো এখন আমরা আসি যে কার্যপ্রণালীতে, যে এইটা আসলে কিভাবে কাজ করে। তো এর কাজটা যদি আমরা বুঝতে যাই, তাহলে এখানে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। যে এই এখানে যেটা দেখতে পাচ্ছ একটা ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রামের মধ্যে কিন্তু দুইটা সাব কাজ করে। কয়টা সাব কাজ করে? দুইটা সাব কাজ করে। একটা দেখো যে এখানে কি আছে, একটা স্প্রিং আছে না? তো এই স্প্রিং কিন্তু নিচের দিকে একটা সাব দেয়, নিচের দিকে কি দেয়, একটা কিন্তু চাপ দেয়। আর এখানে যেহেতু এটা স্ক্রু, তো স্ক্রুটা তো ফিক্সড থাকে, মানে আমরা যতটুকুর মধ্যে ফিক্সড রাখবো স্ক্রু কিন্তু ততটুকুর মধ্যে ফিক্সড থাকবে। বাট এই স্প্রিংটা কি করে, ডায়াফ্রামকে কিন্তু নিচের দিকে একটা চাপ প্রয়োগ করে। তো এই চাপটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং এর চাপ। এইটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং এর চাপ, বা এটাকে আমরা P1 বলতে পারি। তাহলে এটা কার চাপ? স্প্রিং এর চাপ। আর এখানে দেখো যে এইটা কিন্তু ইভাপোরেটরের প্রবেশ পথ, অর্থাৎ ইভাপোরেটরে যে রেফ্রিজারেন্ট থাকবে সেই রেফ্রিজারেন্টের কিন্তু আবার একটা কি আছে, চাপ আছে। কারণ এখানে ইভাপোরেটরের যে রেফ্রিজারেন্ট গুলা, এগুলো তো এখানে থাকবে, তাই না? তো এই রেফ্রিজারেন্ট গুলা কি করবে, এই ডায়াফ্রামের উপর একটা চাপ প্রয়োগ করবে। তাহলে এই চাপটা কি এই দিক বরাবর কাজ করবে। তাহলে এখানে যে চাপটা, এই চাপটা কিন্তু হচ্ছে তোমার ইভাপোরেটরের চাপ। তাহলে এটা কার চাপ? ইভাপোরেটরের চাপ। ইভাপোরেটরের বলতে ইভাপোরেটরের মধ্যে যে হিমায়ক আছে সেই হিমায়কের চাপ হচ্ছে এইটা। তো এই ইভাপোরেটরের চাপকে আমরা যদি P2 দ্বারা প্রকাশ করি, তবে এরকম আসতেছে দেখো। তাহলে এই ডায়াফ্রামের ওপর একটা চাপ হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে কাজ করতেছে, আর একটা চাপ হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে কাজ করতেছে। তো যদি দুইটা চাপ একই হয়, অর্থাৎ P1 ইকুয়াল যদি P2 হয়, তো তখন কিন্তু এই ডায়াফ্রামটা কিন্তু কোনো দিকে সরবে না, মানে ডায়াফ্রামটা উপরেও যাবে না নিচেও যাবে না। কারণ যার চাপ বেশি হবে, ধরো যে স্প্রিং এর চাপ বেশি হলো, তখন ডায়াফ্রামটা কি নিচের দিকে নেমে যাবে। আর যখন ইভাপোরেটরের চাপ বেশি হবে, তখন ডায়াফ্রামটা কি উপরের দিকে উঠে যাবে, যেহেতু ইভাপোরেটরের চাপ উপরের দিকে আর স্প্রিং এর চাপ নিচের দিকে। আর যদি দুইটা চাপ সমান হয়, তাহলে ডায়াফ্রামটা কি একটা জায়গায় ফিক্সড থাকবে। তো এইটুকু তো তোমরা বুঝছো, তাই না? এখন কথা হচ্ছে যে এইখানে আসলে কিভাবে কাজ করে। এখানে দেখো যে এই যে এখানে অ্যাডজাস্টিং স্ক্রু আছে, অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে একটা নির্ধারিত বা একটা নির্দিষ্ট চাপ কিন্তু সেট করা থাকে ইভাপোরেটরের জন্য। মানে ইভাপোরেটরের জন্য আসলে যতটুকু হিমায়ক দরকার তার উপর ভিত্তি করে একটা চাপ এখানে নির্ধারণ করা থাকে। তো ওই চাপ অনুযায়ী এই স্প্রিং কি করে, নিচের দিকে কিন্তু একটা চাপ দেয়, নিচের দিকে কি দেয়, একটা চাপ দেয়। এখন ইভাপোরেটরের মধ্যে ওই চাপের মতো কি দরকার, হিমায়কের কিন্তু দরকার। তো যদি ইভাপোরেটরের মধ্যে ওই পর্যাপ্ত পরিমাণ হিমায়ক না থাকে, তার মানে ইভাপোরেটরের চাপটা কি কমে যাবে। তাহলে ইভাপোরেটরের চাপ যদি কমে যায়, মানে এই দিকে উপরের দিকে যে চাপটা, এই চাপটা যদি কম হয় আর স্প্রিং এর চাপ যদি বেশি হয়, তো তখন কি হবে, এই ডায়াফ্রামটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। তো ডায়াফ্রাম যখন নিচের দিকে নামবে, তখন এই পুরো জিনিসটা তো নিচের দিকে নামবে। তো পুরো জিনিসটা যখন নিচের দিকে নামবে, তখন এই যে ভালভটা এই ভালভটাও কি করবে, এই ভালভটাও কিন্তু নিচের দিকে নামবে। তখন কিন্তু দেখো যে এই সাইডগুলা দিয়ে কি একটা জায়গা তৈরি হবে না? তো তখন কি, এই যে এই দিক দিয়ে যে হিমায়কটা প্রবেশ করতেছে, এই দিক দিয়ে যে হিমায়কটা প্রবেশ করতেছে, এই হিমায়কটা এই দিক দিয়ে যাবে। যাওয়ার পর যখন এই জায়গাগুলো দিয়ে একটা জায়গা পাবে, তো তখন কিন্তু হিমায়কগুলা এই দিক দিয়ে প্রবেশ করে ইভাপোরেটরে যাবে। তো যখন এইদিকে ফাঁকা থাকবে, তখন কি করবে, হিমায়কগুলা এই পথ বরাবর কিন্তু ইভাপোরেটরে পৌঁছাবে। বাট যদি এই হিমায়কগুলা যাওয়ার পর ইভাপোরেটরের চাপ তো ধীরে ধীরে বাড়তে থাকবে। তো যখন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়বে, মানে যতটুকু চাপ দরকার ঠিক সেই পরিমাণ চাপে যদি পৌঁছায়, তাহলে দেখা যাবে যে এই ইভাপোরেটরের চাপ এবং এই স্প্রিং এর চাপ, এই দুইটা কিন্তু সমান হবে। বা শুরুর দিকে কি হবে, শুরুর দিকে কিন্তু ইভাপোরেটরের চাপটা বেশি হবে। তো বেশি হওয়ার কারণে এই যে তোমার ইভাপোরেটরের চাপ, এই ইভাপোরেটরের চাপ কি করবে, ডায়াফ্রামকে ধীরে ধীরে উপরের দিকে তুলবে। তাহলে ইভাপোরেটরের চাপ যখন স্প্রিং এর চাপের চেয়ে বেশি হবে, তখন এটা কি করবে, ডায়াফ্রামকে কিন্তু উপরের দিকে তুলবে। আর যখন ডায়াফ্রামকে উপরের দিকে তুলবে, তখন এই ভালভটা কি করবে, এই ভালভটাও কিন্তু উপরের দিকে উঠবে। তো যখন উপরের দিকে উঠবে, তখন কিন্তু এই ভালভ শিট এবং ভালভ এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, মানে এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাগুলা কিন্তু আর থাকবে না। অর্থাৎ তখন কিন্তু বিষয়টা দেখতে হবে এইরকম। তাহলে তখন কি হবে, এই যে ভালভটা কিন্তু এইভাবে থাকবে। তো তখন কিন্তু এই হিমায়ক যাওয়ার মতো আর জায়গা থাকবে না। তো তখন কি হিমায়ক আর ওইদিকে প্রবেশ করতে পারবে না, কারণ ইভাপোরেটরে আসলে যতটুকু হিমায়কের দরকার ততটুকু হিমায়ক কিন্তু গেছে। এই কারণেই কিন্তু ইভাপোরেটরের চাপটা বেশি হয়েছে। আর এই চাপটা বেশি হওয়ার কারণেই ডায়াফ্রামটাকে উপরের দিকে তুলছে এবং ভালভটা এখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। আবার যখন এই ইভাপোরেটর থেকে হিমায়কগুলা কম্প্রেসরে পৌঁছাবে,
মানে এই ইভাপোরেটর থেকে যখন আবার কম্প্রেসরে পৌঁছাবে তখন আবার কি হবে, তোমার ইভাপোরেটরের যে চাপ, এই ইভাপোরেটরের চাপটা কিন্তু আবার কমে যাবে। তো যখন আবার ইভাপোরেটরের চাপ কমে যাবে তখন স্প্রিং এর চাপ বেশি হবে, তখন কিন্তু আবার ভালভটাকে নিচের দিকে নামিয়ে দেবে, ফলে আবার হিমায়ক কিন্তু প্রবেশ করবে। এভাবে যখন আবার হিমায়ক প্রবেশ করবে আবার ইভাপোরেটরের চাপ বেশি হবে, ফলে ডায়াফ্রামটাকে উপরের দিকে তুলবে, ভালভ কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা কাজ করে, অর্থাৎ ইভাপোরেটরে যখন চাপ কম থাকে তখন হিমায়ক প্রবেশ করে, যখন নির্দিষ্ট পরিমাণ চাপে পৌঁছায় তখন কিন্তু আবার ভালভটা বন্ধ হয়ে যায়, মানে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার যখন ইভাপোরেটরের চাপটা কমে যায় তখন কিন্তু আবার হিমায়ক কিন্তু প্রবেশ করে, আবার ইভাপোরেটরের চাপটা কিন্তু ধীরে ধীরে বাড়ায়। তো এখন কথা হচ্ছে যে এই ইভাপোরেটরে আমাদের কুলিং লোডের চাহিদা অনুসারে তো এখানে চাপটার দরকার, তো এই চাপটা আমরা কম বেশি করব কিভাবে? এই চাপটা কিন্তু কম বেশি করা হয় এই অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে। এই অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে কি করা হয়, চাপটা কম বেশি করা হয়। অর্থাৎ অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে আমরা স্প্রিং এর চাপটা বাড়াইতে কমাইতে পারবো। তো স্প্রিং এর চাপটা যখন বাড়বে তখন ভালভ বন্ধ করার জন্য ইভাপোরেটরের চাপটাও কি বেশি করতে হবে। তো এই কারণে যখন আমাদের ইভাপোরেটরের চাপটা বেশি দরকার তখন কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে আমরা চাপটা বাড়াইতে পারবো। আবার যখন চাপটা কমানো দরকার তখন কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে আমরা চাপটা কমাইতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা ইভাপোরেটরে যতটুকু চাপের দরকার সেটা সেট করে দিতে পারবো। আর সে অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভালভটা খুলবে এবং বন্ধ হবে, এবং হিমায়কের যে প্রবাহটা, এই হিমায়কের প্রবাহটা কিন্তু চলবে। তার মানে অটোমেটিক এক্সপানশন ভালভ যেটা, এই ভালভটা মূলত কাজ করে হচ্ছে ইভাপোরেটরের চাপের উপর ভিত্তি করে। ইভাপোরেটরের চাপ যদি বেশি হয় তাহলে ভালভটা বন্ধ থাকবে, আর চাপ যদি কম হয় তাহলে ভালভটা খুলে যাবে এবং হিমায়কের প্রবাহ চলবে। তো এইভাবেই মূলত অটোমেটিক এক্সপানশন ভালভটা কাজ করে। এই বিষয়টা একটু সাজিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ যেটা আছে, এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।